আমি একটা জিনিস আপনি যেটা বলেছেন যে সরকার আসলে এখন একটা সিরিয়াস ডায়লেমাতে পড়েছে, কিন্তু তারপরও কেন করছে এই কথাটা আমি আগেও বলার চেষ্টা করেছি যে আপনি যখনই কোনো একজন মানুষকে, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই স্পেসিফিক, এখন যিনি আইজিপি আছেন উনি তো প্রথম যে স্যাংশন ছিল সেই স্যাংশনে পার্ট ছিলেন, কিন্তু র্যাবে থাকবার কারণে ওনাকে কিন্তু প্রমোট করা হয়েছে, ওনাকে আইজিপি করা হয়েছে এবং ওনাকে এক্সটেনশনও দেওয়া হয়েছে। এটা একটা খুবই প্রেডিক্টেড বিহেভিয়ার যে ইউ সার্ভড মি, সুতরাং আমি তোমাকে রাখছি, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন জনাব আজিজের উপরে তো হয়েছে, তার উপরে যা বেনজিরের ক্ষেত্রে যা ঘটছে এটা ম্যাসিভ ব্যাপার। এবং আমি আপনার সাথে একমত যে আমি উল্টো এভাবে বলি যে দেশেরটা দেখে আমরা অনুমান করতে পারি যে উনি বাইরে কত কি পাঠিয়েছেন, কিন্তু এখন ওনাকে যদি দুদক যেভাবে অ্যাক্টিভ হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা তো আসলে রেজিমের যে মূল জায়গাটা, আমি আরও স্পষ্টভাবে যদি বলি বাংলাদেশের বহু ক্ষেত্রে বাংলাদেশ আসলে একটা মাফিয়া স্টেটের মতো কাজ করছে। এই যে এমপির কথা আলোচনা করলাম, উনি কি করতেন, মানে ওনার জীবনে যা ঘটেছে এটা যদি সত্য হয় মর্মান্তিক কিছু নাই। মিস্টার ওবায়দুল কাদের বলেছেন যে জনপ্রিয়তা দেখে আমরা মনোনয়ন দিয়েছি, এটাকে কি ছিলেন আমাদের দেখার ব্যাপার নাই, মানে তার মানে ব্যাপারটা আমরা খেয়াল করি। এবং তিনবারের এমপি কিন্তু তিনি, এবং তিনটে নির্বাচনই আবার একেবারে প্রতিযোগিতা ছাড়া। কিন্তু ওনার ইন্টারপোলের ওনার রেড অ্যালার্ট, আওয়ামী লীগ 9 সালে ক্ষমতায় এসে সরিয়েছে, অন্য মামলা সব সরিয়েছে। তো যেটা বলছিলাম বাংলাদেশ আসলে একটা ডিফ্যাক্টো মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। এখন না আমরা সামনে এগুলো দেখব। আমি আবারও বলি, যারা বেনজিরের অ্যাকশন নেওয়াটা, সরকার তো বোকা না, এই অ্যাকশন নিয়ে তার কি ঝুঁকি হতে পারে সরকার তো বোঝার কথা যে ভবিষ্যতে আমাকে এভাবে কেউ সার্ভ করবে না। জনাব বেনজির সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা জায়গায় 3টা সময় দায়িত্বে ছিলেন। 14 সালের নির্বাচনের আগে উনি ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং হেফাজতের যে ক্র্যাকডাউন ওনার নেতৃত্বে হয়েছে। 18 সালের নির্বাচনের সময় উনি র্যাবের ডিজি ছিলেন। প্রত্যেকটা ক্রুশে, এরপর তো আইজিপি হয়েছেন, মানে সবচেয়ে লোভনীয় 3টা পদে উনি ছিলেন এবং সরকারকে সার্ভ করেছেন। এবং এই জনাব বেনজির এবং ক্ষমতায় যখন উনি দায়িত্বে ছিলেন, পজিশনে ছিলেন, ওনার মতো আর কাউকে আমি আসলে ভেবে দেখিনি, ইন আ সেন্স যে ওনার দম্ভ ঠিকরে বেরোতো। তো সেই মানুষটা যদি এই হয় তাহলে আমাকে সার্ভ করবে কে? কিন্তু সরকারকে আবার আমি বলছি এটা করতে হচ্ছে, তাহলে কেন করতে হচ্ছে? দুটো একটা অপশন আমি যদি বলি, ধরুন আমেরিকা এখন চাপ দিচ্ছে তুমি দুর্নীতির বিরুদ্ধে স্টেপস নিচ্ছ কিনা, যে এখানে এত হয়েছে, এবং আমেরিকার চাপের কাছে সরকারের এক ধরনের নতি স্বীকার হতে পারে সরকারের মধ্যেই ক্ল্যাশ লেগে গেছে। স্যার যেটা বলছিলেন যে আপনি তো হবেই, এখন আপনি কতটুকু জায়গা দখল করবেন। এই যে আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগই মাঠে আছে, উপজেলা নির্বাচনে এই পরিস্থিতি হচ্ছে কেন? কারণ এখন আমার দখলে কতটুকু থাকবে, এবং আমি যেহেতু এখানে আর কোনো ম্যান্ডেটের প্রশ্নে বল প্রয়োগ, সুতরাং আমি বল প্রয়োগ করছি। সুতরাং আমরা কি এভাবে বলতে পারি যে যারা বেনজির ক্ষমতার কোনো গুরুত্বপূর্ণ রেড লাইন ক্রস করেছেন, সো তার বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপটা রেজিমের জন্য ক্ষতিকর জেনেও রেজিমকে নিতে হচ্ছে? আমি মনে করি সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। সব কিছু যদি মিলি আমি এটাকে একটা সিরিয়াস অস্থিরতার লক্ষণ বলে ধরবো, এবং আমি স্যারের সাথে একমত। আরও 2-1টা স্টেপ, এবং যদি ডাইমেনশনটা আরেকটু বড় হয়, এমন কেউ যিনি আসলে, যেমন ধরুন জনাব আজিজকে নিয়ে আলোচনা হয়েছে, তার বিরুদ্ধে ডকুমেন্টারি তৈরি হয়েছে, র্যাব নিয়ে দীর্ঘদিন থেকে বছরের পর বছর আমাদের সেই বিখ্যাত 12টা মানবাধিকার সংস্থা প্রতি বছর হিউম্যান রাইটস ডেতে তারা স্টেটমেন্ট দিত, তো ওইটার স্যাংশনটাও আমরা ধারণা করতে পারি। কিন্তু যে বললাম করাপশন হলো আমাদের প্রেডিকশনের বাইরে কেউ একজন, যাকে আমরা অ্যাপারেন্টলি মনে করি না, হ্যাঁ রেজিমের সাথে কোনোভাবে যুক্ত আছে, সেগুলো যদি হয় তাহলে আসলে রেজিম খুব সিরিয়াসলি ডিস্টেবিলাইজড হতে পারে। আমি একটা জিনিস মনে করি, এরকম রেজিম ক্ষমতায় থাকে আসলে কনফিডেন্সের জন্য। আমরা পারি, এই কনফিডেন্সটা না যেদিন ভেঙে যায় তখন হয় কি, পুরো যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আসলে আর টিকে থাকে, এটা খুব দ্রুত হুড়মুড় করে ভেঙে যায়। এটাই নিয়ম। আমরা প্রচুর এই ধরনের রেজিমকে পতনের সময় দেখেছি। একবারে সেই আরব স্প্রিং যে শুরু হয়েছিল তিউনিসিয়াতে, বেন আলী, আমরা অনেকে জানি না, বুয়াজিজি গায়ে আগুন দিয়েছে 17 ডিসেম্বর, ইফ আই এম নট রং। বুয়াজিজি মারা গেছে 6 জানুয়ারি, 16-17 দিন পরে। এর মধ্যে মারা গেছে, তারতেও কিছু হয় নাই, ডেড বডি গেছে এলাকায়, সেখানে গেল, সেখানে গিয়ে একটু লোকজন এক্সাইটেড হলো, একটু শোরগোল হলো, এটা আস্তে আস্তে শেষে তিউনিসে আসলো, খুব দ্রুত, বেনালির মতো একটা মানুষ এত দ্রুত হুড়মুড় করে পড়ে যাবে কেউ ভাবে নাই। কেন পড়ে গেল? কারণ তাকে যারা সাপোর্ট করছিল সবকিছু মিলে, তারা যখন বুঝলো যে না পরিস্থিতি ভালো না, কেওস যখন তৈরি হয়, ওটা আর ম্যানেজ করে রাখা যায় না। আর আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, আমি এটা অনেক জায়গায় বলছি, এই মুহূর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রীর একক
কর্তৃত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। এটা আমরা উপজেলা নির্বাচনে দেখলাম, যখন প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বারবার বলা হলো যে স্বজনদেরকে নির্বাচনে রাখা যাবে না। এটা কিন্তু কেউ কেউ বলেন যে এটা কৌশল না, সরি, আপনি যখন প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে বলছেন এবং মন্ত্রীরা এমপিরা যখন না, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, গণতান্ত্রিক সরকার হলে কথা শুনছে ওটা কিন্তু পরবর্তী রিডিফাইন করতে হয়েছে, পরিবার, হ্যাঁ রিডিফাইন করতে, যে স্পাউস এবং পুত্র কন্যা, সেটাও তো আটকানো যায়নি। না ওইটাতে কনফাইন করার চেষ্টা হয়েছে। 10 জন ছিল, তারপর উনি যখন বলছেন তখনও 10 জন ওখানে রয়ে গেছে। আপনি কিন্তু এরকম রেজিমে, গণতান্ত্রিক রেজিম হলে প্রাইম মিনিস্টার বলেছে শুনি নাই গণতান্ত্রিক, কিন্তু এরকম রেজিমে আসলে টিকে থাকে কিভাবে? একজন অমনিপটেন্ট লিডার আছেন, ক্যান ম্যানেজ এভরিথিং। সো এই ন্যারেটিভটা এখন আসলে আর কাজ করছে বলে আমি মনে করি না। বহু জায়গায় চেষ্টা করেছেন সরাতে, গত নির্বাচনে চেষ্টা করেছেন মারামারি ঠেকিয়ে রাখতে, হয় নাই। এখন বিভিন্ন জায়গায় কতগুলো আলাদা আলাদা ক্ল্যান তৈরি হয়েছে, লোকাল এমপি, লোকাল প্রশাসন, লোকাল পুলিশ নিয়ে তিনি ওখানে একটা মিনি নেক্সাস তৈরি করছেন যেখানে উনি সর্বেসর্বা। এইরকম পরিস্থিতি হচ্ছে। একটা কেওটিক সিচুয়েশন, সাথে যদি আরো দু একটা আনপ্রেডিক্টেবল ধরনের আমেরিকান স্যাংশন, বললাম যে ধরুন বিজনেসম্যান, ধরুন প্রশাসনের কেউ, তাহলে এই কেওসটা খুব সিরিয়াস। আপনি সেটা প্রেডিক্ট করছেন, মানে ধারণা করছেন করাপশন হওয়ার কারণে, যে করাপশনে তো যে কেউ হতে। আপনার কি ধারণা ভারতের নির্বাচন 4 জন, আর 4 জন তো ফলাফল বেশি সময় নেই, বাট আপনি কি মনে করেন যে ভারত একটা নতুন সরকার সেটেল করার পরে এই হয়তো একই সরকারের ধারাবাহিকতা থাকবে, বাংলাদেশের জন্য পরিস্থিতিটা বা বাংলাদেশ নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান বা ভারতীয় নীতিতে কোনো রকমের পরিবর্তন? যদি এই রেজিম থাকে আমি খুব বেশি আলাদা কিছু প্রেডিক্ট করি না, তবে একটা ডিফারেন্স হয়তো নিশ্চিতভাবে হবে, এটা নিয়ে সবাই এখন একমত। তাদের বিজেপি 370 আর জোটগতভাবে 400 পার হচ্ছে না, এটা সবাই বোঝে। কিন্তু গতবারের বিজেপি 303 আর জোটের 353 হচ্ছে না, এটা মোটামুটি সবাই মানছেন। দু একজন বলছেন হবে, কিন্তু এটা মানছেন। সো আগের তুলনায় যে প্রতাপ ছিল, মোদি ম্যাজিক, যারা বিজেপির পক্ষেও কথা বলছেন যে মোদি ম্যাজিক কাজ করছে না, মানছেন। সো যে সরকারটা আসছে, সেই সরকারটা এটার মতো এত দাপুটে সরকার হয়তো হবে না। কিন্তু আমি যদি না হয়ে থাকে, এখানে একটা কন্ডিশন আমি যোগ করতে চাই, যদি আমেরিকাতে জো বাইডেন রি-ইলেক্টেড হন, মানে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, তাহলে আখেরে ভারতের জন্য ক্ষতি হবে। কিন্তু অনেকগুলো পলিসির ক্ষেত্রে জনাব মোদি, তার সাথে একটা পার্সোনাল কেমিস্ট্রি আছে। ট্রাম্পের কিন্তু পুতিনের সাথে পার্সোনাল কেমিস্ট্রি আছে। মোদি ট্রাম্পের জন্য ভোট চেয়েছেন, আনপ্রেসিডেন্টেড ঘটনা। সো ওই কেমিস্ট্রির কারণে হয়তো তারা বাংলাদেশে তার ভারতের পলিসি যেটা আছে সেটা ধরে রাখতে পারবেন। আর যদি বাইডেন আসে এবং বিজেপি যদি অনেক তুলনামূলকভাবে অনেক দুর্বল সরকার হয়, তাহলে আমেরিকান পলিসি আরো স্ট্রং হওয়ার সম্ভাবনা। আমি অনেকদিন আগে আপনার শোতে বলেছি 2025-এর পরে যে অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখেছি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সে অ্যারেঞ্জমেন্টটা থাকবে না। রিড্রয়িং অফ দ্য ম্যাপ ইনএভিটেবল, এবং সেটা সম্ভবত আমাদের এখান থেকেই শুরু হবে। দর্শক অনুষ্ঠানের শেষ একটা পার্ট একটু যোগ করে দেই, সেটা হচ্ছে যত পলিসি আছে আমাদের কিন্তু একটা ইকোনমিক ক্রাইসিস ইজ লুমিং, মানে এটা খুব বেশি দিন নাই। সুতরাং বাংলাদেশের পলিসি বা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওটাও হাজির হচ্ছে। ইকোনমিক ফ্যাক্টরটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা রকমের আশঙ্কা ব্যক্ত করেছেন। ম্যাপের রিড্রয়িংয়ের কথা আলোচনা করেছেন, বিপদ কাটছে না সেটা বলছেন, জাল ছোট হয়ে আসছে সেটা বলছেন, অনেক কিছুর উপরে নির্ভর করবে অনেক কিছু সেটাও বলছেন। তবে ধীরে ধীরে, এবং এই যে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আনোয়ারুল আজিম আনার, তাদের বিষয়গুলো যেভাবে সামনে এসছে এবং ডয়েচে ভেলে সহ অন্যদের রিপোর্টগুলো যেভাবে সামনে আসছে, আন্তর্জাতিকভাবে যে একটা চাপের মধ্যে বাংলাদেশ আসছে, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। এবং এখান থেকে বাংলাদেশের পক্ষে বেরোনো খুব যে সহজ হবে সেটাও ওনারা অন্তত মনে করছেন না, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এবং যেটা একটা প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের সংকট আরও গভীরতর করবার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সংকটটা। কিন্তু আমরা কেউই সংকট গভীর হোক সেটা চাই না, আমরা চাই সবার শুভবুদ্ধির উদয় হোক এবং যেভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলা দরকার সেভাবে এই দেশটা চলুক। তাহলে আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি যে আমার অতিথিরাও একমত হবেন, যে অন্তত অনেক সংকটের সমাধান সহজতর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।